বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। আপনাদের সবারই স্মরণ আছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন গত নভেম্বরে, আর আজ ২০ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। কেমন হবে ট্রাম্পের এবারকার আমেরিকা বা ট্রাম্পের পৃথিবী, যেহেতু পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশটির প্রেসিডেন্ট তিনি, কেমন হবে? বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কী হবে? যুক্তরাষ্ট্র ভারতের চোখে বাংলাদেশকে দেখা অব্যাহত রাখবে কিনা, এবং সেই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নানা দিক নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন সাংবাদিক এবং কূটনৈতিক বিশ্লেষক ফারুক ফয়সাল, এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসাডর মোহাম্মদ শফিউল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার ফারুক ফয়সাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং আপনার কাছ থেকে শুনতে চাই, ট্রাম্প আজকে দায়িত্বভার গ্রহণ করছেন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে, আপনার অনুভূতি কী? আমার অনুভূতি তেমন ইতিবাচক তা নয়, এর প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ঘটনা ঘটছে এবং এটা আমাদের ঠেকানোর কোনো দায়িত্বও নয়, আমাদের কোনো কর্তব্যও নয়। কিন্তু কথাটা হচ্ছে যে এখন বুঝতে হবে যে ট্রাম্প ক্ষমতায় আসা এবং কিছু পরিবর্তন যে হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমির, তাতে করে রাজনৈতিক পরিস্থিতির কিছু উলটপালট হয়েছে বাংলাদেশের। সেটা ট্রাম্পের নির্বাচনে বলি, অথবা শেখ হাসিনার চলে যাওয়া বলি, অথবা ভারতের অবস্থান কি হবে সেটাও বলি। এই সব কিছুই এখন আমাদের বোঝার দরকার আছে। কারণে বোঝার দরকারটা আছে যে আমাদের চারপাশে যত দেশ অবস্থান করে তাদের মধ্যে অন্তত 3টি দেশ আমাদের প্রতিবেশী, এবং আরও একটি দেশ একদমই প্রতিবেশী না হলেও একদম কাছাকাছি। এখন ভারতের প্রভাব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবও খুবই বেশি, ক্ষমতাও খুবই বেশি। এই সব কিছুই আমাদের এখন সামাল দিতে হবে, এবং এই সামাল দিতে গিয়ে বাংলাদেশকে কূটনৈতিক, ভূরাজনৈতিক এবং ধর্মীয় এবং অন্যান্য বিষয়েও কিছু জিনিস সামাল দিতে হবে। আমার ধারণা এইসব যদি সামাল দিতে পারি তাহলে আমরা টিকতে পারবো, না হলে আমরা এক ধরনের মারাত্মক সমস্যার সম্মুখীন হব বলে অন্তত আমার ধারণা। এটাই। ধন্যবাদ আপনার সূচনা বক্তব্যের জন্য। আমি আরও ডিটেলে পরে আপনার কাছে আসছি। অ্যাম্বাসাডর মোহাম্মদ শফিউল্লাহ। প্রেসিডেন্ট ট্রাম্প উনি তো আজকেই ওনার শপথ গ্রহণ করবেন, উনি হোয়াইট হাউসে প্রবেশ করবেন দ্বিতীয়বারের মতো। প্রথম ট্রাম্পের অনেক কিছু মানুষের কাছে এখনো আছে, যেটা উনি করেছেন সেটা অনেক ব্যতিক্রম ধর্মী উনি কাজ করেছেন, কারণ উনি নন ট্র্যাডিশনাল প্রেসিডেন্ট ছিলেন এবং খুব পলিটিক্যাল পার্টি থেকে উনি আসেননি, উনি বিজনেস থেকে আসছেন। উনি ছিলেন বিলিয়নিয়ার ক্লাবের সদস্য। তার সময় অনেক নীতি উনি গ্রহণ করেছেন, অনেকটা কনজারভেটিভ টাইপের, যেটা হলো আমেরিকা ফার্স্ট পলিসি ওনার, যে বিশ্বের সাথে বিভিন্ন জায়গায় এনগেজমেন্টটা কমিয়ে তার নিজের দেশকে উনি উন্নত করবেন সার্বিকভাবে। সেখানে বিদেশি যারা তাদের ইমিগ্রেন্ট যারা আছে তাদের সংখ্যা কমানো, যারা ইলিগালি আসেন তাদেরকে বের করে দেওয়া, এটা তার পুরো নীতি, এবং সেটা উনি আবারও করবেন। মেক্সিকোর সাথে যে ওয়াল উঠাবার কথা ছিল সেটাও তার হলো যে ওদিক দিয়ে ইমিগ্রেন্টরা আসে, মানে আনঅফিসিয়ালি আসে, সেজন্য সেটা ওনার পলিসি ওদিকে থাকবে। কানাডাকে করতে চাইছেন, নতুন যেটা উনি প্রেসিডেন্সি গ্রহণ করার আগে উনি যে বক্তব্য দিয়েছেন এটা, কিন্তু এটা সারা বিশ্বকে একটু, আমাদের এখানে বাংলাদেশি কানাডিয়ান আছেন, সারা বিশ্বকে একটু টেকেন এই ব্যাক, যেটা আমি বলবো। যেমন উনি বলছেন কানাডাকে 51st স্টেট অফ আমেরিকা হবে, এবং উনি টুডুকে বলছেন গভর্নর টুডু অফ কানাডা। এটা একটা কথা উনি বলছেন যে ওরা তো আমাদের সব বিজনেস সব ওরা না, ইমিগ্রেন্ট সব ওখানে ইলিগেলি আসে এবং দে আর মাস্ট বেনিফিটেড বাই আওয়ার মানি, আওয়ার অ্যাসেট।
সুতরাং হোয়াই ইউ স্টে সেপারেট, বর্ডারটা উঠিয়ে দিলে ইউ উইল পার্ট অফ আস এবং ইট উইল বেনিফিট ইউ মোর দ্যান উই। তো এটা একটা উনি বলেছেন, এটা অ্যানেক্সেশনের মতো একটা দেশকে আরেকটা দিয়ে অ্যানেক্সেশনের মতো দখল করে নেওয়ার মতো অবস্থা। দ্বিতীয়ত উনি বলছেন যে পানামা ক্যানাল সম্বন্ধে। পানামা ক্যানাল একসময় এটা আমেরিকানদেরই ছিল, তারা আবার হস্তান্তর করে দিয়েছে পানামাকে। পানামাতে এখন যেটা হয়েছে সেখানে আপনার চাইনিজেরা অনেক ব্যাপক আকারে ইনভেস্টমেন্ট করেছে। সো ট্রাম্পের তো অন্যতম প্রধান পলিসি ছিল চায়নাকে ঠেকাও, চায়নার সাথে বিজনেস সব ব্যাপারে চায়নাকে যেন কন্টেন করা যায়, এটা তার পলিসি। সেই জন্য তিনি ইন্ডো প্যাসিফিক ইনিশিয়েটিভ নিয়েছিলেন। তো পানামাতে এখন চাইনিজ ইনফ্লুয়েন্স অনেক বেশি, অনেক ইনভেস্টমেন্ট অনেক বেশি, এটা তো ওভারটেকেন এভরি আদার কান্ট্রি। সো পানামাকে উনি বলছেন এটা উনি নিয়ে নেবেন। থার্ড যেটা হচ্ছে আপনার গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড একটা বৃহৎ একটা মানে অঞ্চল, এটা কিন্তু ডেনমার্কের তত্ত্বাবধানে এখন দেশটি আছে, ওদের আছে। উনি বলছেন গ্রিনল্যান্ডগুলো নিয়ে নেবেন, কারণ এখানে কয়েকটা কারণ, একটা সিকিউরিটি, রাসায়ন দিক থেকে এদিকে অ্যাগ্রেশন, এটা একটা। দ্বিতীয়ত খনিজ পদার্থ যেটা আছে এটা অত্যন্ত লুক্রেটিভ, এবং ওখান থেকে উনি যে মিলিটারি ইনস্টলেশন কিছু আছে এটা আরও উনি করবেন ফর সিকিউরিটি অফ আমেরিকা অ্যান্ড দি ওয়েস্ট অ্যান্ড দি ডেমোক্রেসি। তো উনি এটাকে নিয়ে নেবেন। এর মানে হলো তিনি একটা নতুন একটা রাজনীতিক একটা নিয়ে আসছেন, যেটা উনি অ্যানেক্সেশনটাকে উনি এখন একটা নতুন করে স্থাপন করার চেষ্টা করছেন, যেটা কলোনি আমলে ছিল, অ্যানেক্সেশন অফ অ্যানাদার কান্ট্রি। উনি এটাকে আবার যেন নতুনভাবে স্থাপন করেছেন, কারণ এই তিনটি দেশে কিন্তু স্বাধীন দেশ, এদেরকে উনি কী করে আবার দেশের ভিতরে উঠে নিয়ে আসবেন। তো এটা কিন্তু ব্যাড সিগন্যাল ফর ফিউ কান্ট্রিজ, যেমন রাশিয়া অলরেডি ইউক্রেনের 4টা অঞ্চল নিয়ে নিয়েছে। তো এটি রাশিয়া বলে তাহলে তো আমাদের ঠিকই আছে, আমরা একটা অ্যানেক্সেশন আমরা করেছি। তারপরে আপনার ইন্ডিয়া যেমন তারা কাশ্মীরকে ইন্ডিকেট করে ফেলেছে, তার আগে তারা গোয়াকে নিয়েছে এবং সিকিমকে নিয়েছে। সুতরাং দিস ইজ এ ব্যাড সিগন্যাল ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যে বড়ো কান্ট্রি ছোটো কান্ট্রিগুলোকে আপনার এভাবে ইন্টিগ্রেট করে ফেলে তাদের সিস্টেমের সাথে। তো দিস ইজ আই শুড সে দ্যাট বিশ্বের যে একটা স্বাধীন দেশ হিসেবে ছোটো ছোটো দেশ থাকার যে অধিকার, এটা বোধহয় একটা চাপের ভিতরে আসতে পারে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট যখন বলেন, তখন তো অন্য অন্য তার মিডল সাইজ কান্ট্রি যারা আছেন, তাদের অ্যাম্বিশন আছে, তাদের আশেপাশে ছোটো দেশগুলোকে তারা দখল করবে বা অ্যানেক্স করবে অথবা ইন্টিগ্রেট করবে, তাদের জন্য একটা কত উৎসাহ বোধ করবে যে আমি যদি এই কাজটা করি তাহলে তো আমেরিকা বাধা দেবে না, আমেরিকা নিজেই বলছে তার এই দেশকে তারা নিয়ে নেবে। তো দিস ইজ এ, যদি আমি ইংলিশে বলি এটা বলে ব্যাড ওমেন, মানে এটা হলো ভবিষ্যতের জন্য একটা বিরাট একটা শঙ্কার কারণ আছে। আর একটা হলো যে উনি ট্রেড ওয়ার যেটা উনি করবেন, উনি বলেছেন কয়েকটা দেশকে, বিশেষ করে চায়নাকে বলেছে, চায়নার তাকে ম্যাক্সিমাম টেরিফ ম্যাক্সিমাম ওদের বসানো হবে, ইম্পোজ করবে ট্যাক্স। আর বলছেন ব্রিক্স যারা করেছে, তারা ব্রিক্সের ওয়ান অফ দ্য মেইন তার অবজেক্টিভ হলো ডলারকে রিপ্লেস করা স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি, এবং ডলারের যে আধিপত্য সারা বিশ্বে এটাকে খর্ব করা। তো সেখানে ইন্ডিয়া, চায়না, রাশিয়ার মতো দেশ আছে, ব্রাজিল আছে, সাউথ আফ্রিকা আছে, ইদানিংকালে মিডল ইস্টের দু একটা যারা জয়েন করেছে। উনি বলছেন যারা যদি ডলারকে আপনার যে অবমূল্যায়ন করার চেষ্টা করবে, তাদের উপরে 100% আমি টেরিফ বসাবো। তো এখানে তো ওনার জন্য একটা সমস্যা আছে যে উনি কি ইন্ডিয়ার উপরে সেটা পারবেন বা করবেন? দ্যাটস মাই কোশ্চেন। মানে ইন্ডিয়া তো ওনার ইন্ডিয়া কিন্তু সবচেয়ে কাছের। হ্যাঁ, ইন্ডিয়ার কথা বলতে গেলে তা বলতে হবে যে আমরা যেটা বলি যে সবাই যেটা জানে আর কি, যে যা দেখো সব সত্য না, তার পিছনে আরও একটা সত্য লুকায়িত আছে। মানুষকে যদি এমব্রেস করে কোলাকুলি করেন, এটা সিগন্যাল, গুড সিগন্যাল ফর এ ওন হোম ডোমেস্টিক অডিয়েন্স, বাট ইট মে নট বি অ্যাজ জেনুইন অ্যাজ দিস। কারণ গলা ধরলে বন্ধুত্ব হয় না। দেখা গেছে একটা হরিণকে একটা চিতাবাঘ গলা জড়িয়ে ধরলো, তো এই জড়িয়ে ধরা তো, গলা জড়িয়ে ধরা তো, এটা তো সবসময় বন্ধুত্বের লক্ষণ নয়। তো এখন দেখা গেল যিনি বন্ধুত্ব দাবি করেন তাকে এই ইনগ্রেশন দাওয়াতে উনি পাননি। বিশ্বের নেতাদের ভিতরে যারা যাবেন, তাদের মধ্যে যে বিশ্বের অন্যতম বৃহৎ নেতা, বৃহৎ দেশ এবং বৃহৎ ডেমোক্রেসি, সে দেশের নেতা কিন্তু 6-7 দিন তার পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে ঘুরেফেরা করেছেন।
ওই দেশের গণমাধ্যমে বলা হয়েছে ওনাদের পররাষ্ট্রমন্ত্রী ক্যাম্প করেছেন ওখানে ইনভিটেশন আদায় করার জন্য, এবং ফিরার সময় উনি নিজেদের ইনভিটেশন নিয়ে আসছেন, ওনার বসের জন্য নিয়ে আসতে পারেননি। অথচ চায়না, যার সাথে আমেরিকার সবচেয়ে ট্রাম্পের সবচেয়ে যে কন্টেস্টেড আজকাল ওয়ার্ল্ড স্পিয়ারে, বিজনেস, ট্রেড, ইনফ্লুয়েন্স সব ব্যাপারে, তাকে একটু দাওয়াত করেছেন এবং তিনি বলেছেন হ্যাঁ অনার, বাট I will send a very senior representative of the government of China. তো দাওয়াত পেয়েও উনি যাচ্ছেন না, হয়তো দাওয়াতের জন্য ক্যাম্প করে দাওয়াতটা পায়নি। সুতরাং তার ইনফ্লুয়েন্স যে কতটুকু হবে এটা কিন্তু এখন খোলাসা হয়ে গেছে ভারতের কাছে বেশি আমাদের ছিল। ওখানে গণমাধ্যমকে এটা নিয়ে খুবই সোচ্চার যে আমরা এইভাবে একটা আপনি অপমান বোধ করছি। মিস্টার ফারুক ফয়সাল, আপনি শুনছিলেন এবং অনেকগুলো দিক আসলে অ্যাম্বাসেডর শফিউল্লাহ কভার করার চেষ্টা করেছেন, যে আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। এবং আমি বলছিলাম যে আপনি বাংলাদেশি কানাডিয়ান সিটিজেন, হাউ ডু ফিল যে 51 নাম্বার স্টেট হিসেবে? কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি যেভাবে জানি, ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে জানি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি সম্পর্কে যেভাবে জানি, জাস্টিন ট্রুডো চলে যাবেন, তিনিও চলে যাবেন, নতুন প্রধানমন্ত্রী আসবেন, সেসব কিছু গুছিয়ে আসতে হবে। এবং এটা মানে আকাশ থেকে পড়বে না, এবং এটা যে একদমই সব কিছু নতুন আসবে তাও নয়। একটা কথা হচ্ছে যে কানাডার যে ভূমিকা, সেই ভূমিকার গুরুত্ব ফেলে দেবার মতন না। এটা যে আপনি বলছেন যে যদি বলেন যে কানাডা যেরকম চাইবে তাই করতে হবে, যে আমেরিকা যদি চায় তাহলে সেই নিয়মে চলবে না, ভারতেরও তাই। এবং একটা জিনিস রাজনীতির কথা হচ্ছে যে যেমন কানাডার রাজনীতি, যে যখন নির্বাচন হবে তখন নির্বাচনের ফলাফলটা কি হবে আমরা ঠিক জানি না, সেটাও বুঝতে হবে। এবং নির্বাচনটা এখন পর্যন্ত দুর্বল অবস্থায় আছে, ঠিক আছে, কিন্তু আমেরিকারও ভূমিকা এই অবস্থায় থাকবে বলে মনে হয় না। এবং আরেকটা জিনিস আমি বলছি না যে মানুষের আয়ু, মানুষের ভরসা, মানুষের বিশ্বাস এসব কিছু দুর্বল হওয়ার চান্স আছে। তা আমরা কোনো কিছুতে বলতে পারি না যে সব কিছু স্থির এবং স্থিত। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতনই ভারতও এইরকম পরিস্থিতিতে চিরজীবন থাকবে কিনা আমাদের সন্দেহ আছে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন এবং অন্যান্য দেশগুলোরও একটা ভূমিকা রয়েছে, এবং প্রত্যেকটা দেশেরই ভূমিকাগুলো আলাদা আলাদা হবে। এবং বাংলাদেশেরও যে ভূমিকা আমরা দেখছি, সেই ভূমিকার স্থিত একটা পরিস্থিতিতে থাকবে বলে আমরা মনে করি। কিন্তু বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের, সেই পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থান ছিল, যে সকল দেশের সাথে আমাদের বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, কারোর সঙ্গে বৈরিতা নয়, জোট নিরপেক্ষ দেশ, এবং প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা রাজনীতিকের, প্রত্যেকটা দলনিরপেক্ষতার একটা ভূমিকা আছে, সেটা বুঝতে হবে। এবং সেটা যতক্ষণ পর্যন্ত আমি না বুঝতেছি ততক্ষণ পর্যন্ত আমার সকল জাতির, সকল রাষ্ট্রের ভূমিকা আমাকে বুঝতে হবে, এবং আমরা বুঝতে চাই। এবং আমরা আশা করছি যে এই রাজনীতি আমরা যে দেখছি এখন, যে আজকে যে রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, সেটার থেকে যে একটা বিশাল জিনিস পরিবর্তন হবে আমি তা মনে করি না ব্যক্তিগতভাবে। অ্যাম্বাসাডার শফিউল্লাহ, আপনি শুনছিলেন, এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গটাকেও কীভাবে, কারণ নির্বাচনের আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে কিন্তু বাংলাদেশ সম্পর্কে তার অভিমত, বিশেষ করে এখানে হিন্দু মাইনরিটির উপরে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, নির্যাতন হচ্ছে বলে তিনি অভিযোগ এনেছিলেন। সব মিলিয়ে আপনি কি দেখেন, এবং বাংলাদেশে বর্তমান সরকার প্রধানের সঙ্গে ডেমোক্রেটদের একটা ভালো রিলেশনশিপ, এটা সর্বজন বিদিত, এবং এর আগেও ট্রাম্প সম্পর্কে প্রফেসর মোদি ইউনুসকে কিছু মন্তব্য করেছিলেন,
পতিতে, বাট বাংলাদেশের সরকার প্রধান বলছেন যে আগে যাই হয়ে থাকুক না কেন স্বাভাবিক সম্পর্কটা অব্যাহত থাকবে। বাট আপনি কি মনে করেন, এবং মাঝখানে যখন ভারত থাকে? এখানে দেখুন যে বাংলাদেশে বর্তমান সরকারের সাথে সম্পর্ক অনেকে বলেন, তো দেখুন এটা কিন্তু 1-to-1 রিলেশন না। আমেরিকান রাষ্ট্রপতি সারা বিশ্বের সারা বিশ্বের কাছে দেখেন, ছোট একটা দেশের একটা উপদেষ্টা জন্য ওনার সময় নাই, এবং এটা নিয়ে অনেকে অহেতুক আলাপ করেন। কারণ এখানে দেখেন আমরা এমন একটা দেশে আছি যেটা আমেরিকাতে কয়েক হাজার মাইল দূরে, একটা ছোট্ট দেশ, সারা ওয়ার্ল্ড ম্যাপে দেখাও যায় না। তো বাংলাদেশ কোথায় আছে ট্রাম্প সাহেব এখনও জানেন না, জানার প্রয়োজন নাই তার, ছোটো দেশ। তো সেখানে আমাদের সাথে যে আমেরিকান যে সম্পর্ক, সেটা হলো কিন্তু বেসিক সম্পর্ক, যেটা গত আমি বলবো 1 বছর থেকে চেষ্টা করছে আমেরিকা বাংলাদেশে যেন একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইলেকশন যেন হয়, এটা তারা চেয়েছে এখানে। এবং এটা শুধু ওরা নয়, আপনার যে ইউরোপিয়ান ইউনিয়নের 28টি দেশ তারা চেয়েছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ইস্টে যেটা আরা আছেন, জাপান, কোরিয়া বলেন, প্রতিটি ডেমোক্রেটিক কান্ট্রি চেয়েছে, কারণ বাংলাদেশের সাথে ওদের এখানে ইনভেস্টমেন্ট আছে, বিনিয়োগ আছে, বিজনেস ট্রেড আছে। এবং ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমরা অনেক কিছু ফ্রি পাই, মানে আমাদের এনিথিং ইউ ক্যান এক্সপোর্ট ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাকসেপ্ট আর্মস, মানে এটা ব্ল্যাঙ্কেট, আপনি যা পারেন এক্সপোর্ট করেন, এটার জন্য কাস্টমার কোনো কিছু দিতে হবে না, কোটাও নাই আপনার এটার জন্য, আপনার কোনো ডিউটিও নাই। সুতরাং তারা কেন দিচ্ছে এটা, অন্য দেশের জন্য দিচ্ছে না, এই জন্য দিচ্ছে আমাদের মধ্যে দেশগুলো যেন ডেমোক্রেটিক পথে থাকে, জনগণের মতামতের ভিত্তিতে সরকার হয়। এর কারণ ওই দেশগুলো ডেমোক্রেটিক কান্ট্রি, ওরা যে আমাদের সুবিধা দিচ্ছে তাদের জাস্টিফাই করতে হবে পার্লামেন্টে, যে আমরা এমন একটা দেশকে দিচ্ছি যেখানে একটা ডেমোক্রেটিক কান্ট্রির দিকে তারা আসছে, আমরা এনকারেজ করছি। ওইসব দেশগুলো আমরা একটা হেল্প করলে তারা অবস্থা উন্নত হবে, ডেভেলপমেন্ট হবে। নানা কারণে যখন ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে, তখন দেখবেন ওরা আমাদের এইড দিতে আর হবে না, দরকার হবে না। এটাই ওদের উদ্দেশ্য। আপনাকে পারপিচুয়েট মানে ভিক্ষা না দিয়ে, মানে দান খরাক না দিয়ে, তারা চাইছে আপনাকে, আপনি ইনফ্রাস্ট্রাকচার বলেন বা বিভিন্ন খাতে বিনিয়োগ আপনি সুবিধা দিচ্ছে, আপনার মাল এক্সপোর্ট করেন, করে আপনার অবস্থা ভালো করেন, সেখানে আমরা আপনাকে নিচের থেকে উপর দিয়ে উঠাবো। এটাই হলো চেষ্টা। সেখানে যদি আমরা পিছনে যেতে চাই, সামনে যেতে চাই না, তাহলে তো সেই অবস্থায় বাংলাদেশে হয়েছে, যার জন্য আজকে এই অবস্থা আমরা আছি। কারণ ফ্রি ফেয়ার ইলেকশন গত 3টি ইলেকশন হয়নি, ডেমোক্রেসি বাংলাদেশে ছিল না, হিউম্যান রাইটস ছিল না, সব ভায়োলেশন হয়েছে। এরপরেও কিন্তু আমরা 4র্থ ইলেকশন আমরা করেছি এখানে ডিফাইং ওয়ার্ল্ড ওপিনিয়ন। তো তার ফলাফল আজকে আমরা ভোগ করছি। সুতরাং এরা চাইবে রেসপেক্টিভ অফ ডেমোক্রেটিক অর দি রিপাবলিকান, বাংলাদেশের জন্য ফ্রি ফ্রি ইলেকশন হয়, হিউম্যান রাইটস যেন আপহোল্ড হয়, এরা তারা চাইবেই। সুতরাং এখানে আমি বলবো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি যেটা, সেটা এখন আমাদেরকে কাটাতে হবে, আমাদের সে পথে যেতে হবে, এবং দ্য সুনার দ্য বেটার আমরা ওই পথে যেন আমরা যাই। কারণ এখানে ভারতের থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, আমাদের ধারণা ছিল ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিবের যে খোলাখুলিভাবে আলাপ হয়েছে, খোলাখুলিভাবে, এবং আমাদের ধারণা ছিল যে এরপরে অবস্থা যা ছিল তার চেয়ে নিচে নামবে না, অবনতি হবে না। এর কারণ হলো ডিপ্লোম্যাটদের অন্যতম প্রধান কাজ হলো যে একটা স্থিতাবস্থা, একটা পরিবেশ যখন খারাপের দিকে যায়, এটা আর খারাপের দিকে না যায়, এটাকে ওইখানে অ্যারেস্ট করা, ওইখানে এটা রেখে দেওয়া, বুঝছে? সেটাই আগুন লাগবে, আগুন যেন আর না ছড়াইতে পারে, প্রথম কাজ সেটা, প্রথম কাজ এটাই, যেন আর না ছড়াতে পারে। কিন্তু সেখানে দেখা গেলো যে মিটিং হবার 3 সপ্তাহ পরে আবার সে বর্ডারে সেই তার বেড়া দিয়ে আসছে। এর কারণটা হলো এই, যেটা স্পষ্ট করেছেন ভারতের আর্মি চিফ অফ স্টাফ, উনি বলেছেন যে এই অন্তর্বর্তী সরকার আছে বাংলাদেশে, এরা একটা ইলেকশন দেবে, ইলেকশন দেওয়ার পরে যারা সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে, এবং সরকার আসবে ভোটের মাধ্যমে, তার সাথে ভারতের সম্পর্ক হবে। তার মানে ক্লিয়ার যে তারা এখন এই সরকারের সাথে কোনো মিনিংফুল কোনো এনগেজমেন্টে তারা যাবে না। এবং এটার সাথে অদ্ভুতভাবে একটা হ্যাপি কোইন্সিডেন্স আমি বলবো, যেদিন আপনার ভারতের সামরিক মানে স্টাফ, আর্মি স্টাফ বললেন, ঠিক ওই দিনে আমি দেখলাম বাংলাদেশে যা বিএনপি বলছে জুলাই আগস্টে আমরা ইলেকশন চাই, যেখানে তারা আগে বলছিল যে আপনার একটা যৌক্তিক সময় দেওয়া হবে, মিনিং মোর দেন 1 or 2 ইয়ার্স। সেখানে তারা এখন বলছে যে তারা এই বছরের
জুলাই আগস্টে ইলেকশন চায়। তো এতে হেভি কোইন্সিডেন্স আমি বলবো। এদিকে ভারত থেকে বলা হচ্ছে আমরা এই সরকারের সাথে আমরা খুব মিনিংফুল একটা যাবো না, মুখে না বলে আমরা বুঝি, টেনশন হচ্ছে চারিদিকে এখন দেখা যাচ্ছে এবং অস্থির অবস্থার সৃষ্টি দিন দিনে হচ্ছে। ভারতের পরসচিব যাওয়ার পর আমি আশা করি, কিন্তু তাই হচ্ছে এখন। এবং হ্যাপিলি বিএনপিও বলছে আমরা জুলাই আগস্টে আমরা ইলেকশন চাই, এবং তারা বলছে যে তো এক মাসের ব্যাপার ইলেকশন স্থির করা, ওদের নেতৃবৃন্দরা বলছে। সুতরাং এখন দেখা যাচ্ছে যে এখানে ভারতের যা চাইছে এখানে, আর বাংলাদেশের সম্পর্ক যেভাবে অবনীত হচ্ছে ভারতের সাথে দুই দেশে, এবং ভারতীয় মিডিয়া কিন্তু আপ এগেইনস্ট আস। এমনিতে জাস্ট ডোনাল্ড ট্রাম্পের টিম সম্পর্কে আপনার কোনো অবজারভেশন আছে, যে টিম তিনি তৈরি করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? দেখুন, ডোনাল্ড ট্রাম্প যেটা এটা বলবো যে আমি যে বেশ অত্যন্ত সেন্সিটিভ পোস্টে যারা একসময় এক্স ভারতীয় বলে, যারা ভারতীয় বংশোদ্ভূত ছিল, তারা বসছে। তবে এখানে একটা দেখেন, তারা আমেরিকান নাগরিক এবং তার কনজারভেটিভ নাগরিক, মানে রাইটিস্ট নাগরিক, ওরা রাইটিস্ট পার্টির লোক। তারা দে লাভ আমেরিকা মোর দেন ইন্ডিয়া, এবং এটাই তাদের ক্রাইটেরিয়া। দে আর আমেরিকান। When it comes to the interest of India এবং আমেরিকা, দে আর আমেরিকান, 100% আমেরিকান। সুতরাং এটা নিয়ে ভয়ের কোনো কারণে তেমনভাবে আমরা যদি আমাদের সৎ পথে ঠিক পথে আমরা চলি, তাহলে কিন্তু তার কে কী ক্ষমতা আসলো ওইখানে একটা আসে যায় না। আমেরিকার দেখেন, ইনস্টিটিউশনটা দেখেন, যে ওদের নিরাপত্তা প্রধান দিল্লিতে আসছে, জ্যাক সুলিভান, উনি বলেছেন যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট কদিন পরে চলে যাবে, রিপাবলিকান আসবেন, কিন্তু যে দুটো জিনিস চলছে, একটা আদানির জন্য, আদানির যে ইনভেস্টিগেশন, এবং যে আপনার একজন শিখ নেতাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র উদ্ঘাটন হয়ে গেছে, এবং যে ভারতীয় যে ইন্টেলিজেন্সের লোক, তা কিন্তু সে এখন তাকে হাঙ্গেরি থেকে তারা নিয়ে গেছে। কিন্তু তারা বলছে যে সরকার পরিবর্তন হবে, হোয়াইট হাউসে পরিবর্তন হবে, কিন্তু এই যে ইনভেস্টিগেশন এগুলো চলতে থাকবে। আরও যেটা হয়েছে যে মানবাধিকার ভারতের যে লঙ্ঘন হচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি ভারতের আমেরিকার নজরে আছে। বাইরে যত কথা বলুক না কেন, বাংলাদেশে আমরা সংখ্যালঘু বিপন্ন এইসব যত প্রচার করুক না কেন, বুট হলো যে ভারতের যে ডেইলি যেটা হচ্ছে সেটা আমেরিকান রিপোর্টিং এ পলিটিক্যাল রেটরিক এন্ড রিয়ালিটি সব ঠিক ওখানে আছে। যে জিনিস ওই দেশের নেতা কিন্তু এই বেশ কয়েকটা কারণে কিন্তু দাওয়াত পান নাই। জি, মিস্টার ফারুক ফয়সাল, আপনি শুনছিলেন এবং আপনার মতামত আমি শুনতে চাই, এবং সেই সঙ্গে আপনার কাছ থেকে আমি বুঝতে চাই যে গত 5 মাসে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স আপনি কেমন দেখছেন? কেন বা বিগত সরকারের সময় আপনার সঙ্গে আমরা বহুবার কথা বলেছি, পরিবর্তনের আকাঙ্ক্ষা, পরিবর্তনের প্রয়োজনীয়তা, তার জন্য লড়াই করা, সবটাই আপনি করেছেন আপনার সাধ্যের মতো থেকে। আজকে কি দেখছেন পরিবর্তিত পরিস্থিতিতে? আমি মনে করি যে একটা সময়, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার হয়ে এসেছি, সেটা হচ্ছে যে আমরা যেরকম আশা করেছিলাম সেরকম আশা দেখি নাই। মাসের পর মাস, বছরের পর বছর আমরা যেভাবে পরিবর্তন হওয়া দরকার ছিল তা পরিবর্তন হয়নি। এবং বাংলাদেশের সরকারের যে সরকার ক্ষমতায় ছিল, তারা জনগণের জন্য তেমন একটা ভালো কাজ করেছে বলে আমার অন্তত তা মনে হয়নি। তো সেই ফলে কিছু পরিবর্তন এখানে দেখা গেছে, কিছু অসুবিধাও তৈরি হয়েছে, এবং সেই সুযোগে ভারতীয়রাও কিছু সুযোগ সুবিধা নিয়েছে। অন্যান্য দল, বিভিন্ন সরকারের, যে বাংলাদেশের নয় অন্যান্য দেশের, তারাও সুবিধা আদায় করার চেষ্টা করেছে। এবং আমরা মনে করি যে যারা মনে করে যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পরিবর্তন করতেই হবে, এবং বাংলাদেশের এই পরিবর্তন প্রয়োজন। এই পরিবর্তন নিয়ে এইভাবে থাকা যাবে না। এবং যে পরিবর্তন হলো বাংলাদেশে এবং যে পরিবর্তন ঘটলো, সেটাও খুবই শুভ লক্ষণ তা কিন্তু নয়, কিন্তু পরিবর্তন হয়েছে। এবং এই পরিবর্তনের ফলে কিছু পরিবর্তন আমরা চোখে দেখেছি এবং তারও পরিবর্তন দেখছি। কিন্তু কোনো লক্ষণ কি বলছে? লক্ষণ কি বলছে? লক্ষণ আমরা যেটা দেখছি যে পরিবর্তন পরিষ্কার হচ্ছে না। পরিষ্কার আমি মনে করি যে এখন পর্যন্ত আমরা এইভাবে দেখছি না। আমি মনে করি অন্তত দেখি না।
এবং এই পরিবর্তনটা মানুষের স্থিত একটা অবস্থা দেশে আনতে পারলে এবং তারপরে যদি পরিবর্তনটা হয় তাহলে পরিস্থিতি কিঞ্চিত ভালো হতে পারে। আমরা একটা শুভ লক্ষণ দেখতে চাই। এই যে আপনি বলছিলেন যে কূটনৈতিক, ভূরাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য ইস্যুতে বাংলাদেশকে আসলে বাংলাদেশের অবস্থান কি সেগুলোর উপরে অনেক কিছু নির্ভর করে, মানে আপনার সংশয়ের কোনো জায়গা আছে তৈরি হয়েছে এইসব জায়গায়? হ্যাঁ, কিছু জায়গা তো রয়েছে। আমি তো কোনো রকম সব কিছুই পজিটিভ দেখছি না, পজিটিভও দেখছি, নেগেটিভও দেখছি, কিন্তু মানুষের ভরসা তৈরি করতে হবে। এই দেশে পরিস্থিতিটা একটা ভরসামূলক পরিস্থিতি আমরা চাই যে দেশে হোক। এই যে এখন নানা রকমের সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, সংস্কার কমিশন হয়েছে, কিছু কিছু কমিশন রিপোর্ট দিয়েছে, নির্বাচনের কথা আছে, সংস্কার আগে না নির্বাচন আগে, এইসব নানা কথাবার্তা আছে। সো এইসব বিষয়ে আপনার মতামত কি? এবং কিছু কিছু কমিশন ইতিমধ্যে রিপোর্টও দিয়েছে যে তারা কি কি চায়। হ্যাঁ, অনেক অনেক চিহ্ন দেখা যাচ্ছে পরিবর্তনের। বলা হচ্ছে পরিবর্তন দরকার, পরিবর্তন হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা মনে করি এটা যথার্থভাবে পরিবর্তনটা হোক এবং একটা ইতিবাচক পরিবর্তন হোক, এইটা চাচ্ছি। এবং আমরাও মনে করি যে জনগণ, প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সম্পন্ন মানুষেরা, তারা একটা যুক্তিসঙ্গত যৌক্তিক পরিস্থিতির উদ্ভব হোক এবং কাজ হোক, এইটাই আমরা আশা করি। একটা কাজ, একটা পরিবর্তন, একটা অপেক্ষা করছি আমরা পরিবর্তনটা দেখার জন্য, কিন্তু আমরা এখনও সেই পরিবর্তন দেখছি বলে আমাদের তা মনে হয় না। অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ, আজকে যে পরিস্থিতির সমাজে আমরা দেখছি রাজনৈতিক মহলগুলোতে, বিশেষ করে যে এই যে জনতা তরুণ, আমি বলবো সবাই নেমে আসছিল রাস্তায়, একটা এজেন্ডা, দুটো এজেন্ডা। একটা হলো সরিষা খাওয়াটা পরিবর্তন দরকার। যে পরিবর্তনটা 1990 সনে তার 4 দলীয় দলের রূপরেখা ছিল, তো সেটা কিন্তু তারা এগ্রি করেছিল। তারা গণতন্ত্র এখন ফিরে আসছে, এরশাদ সৌরচাঁদী বলে উনি সরে গেছেন, কিন্তু 3 জোটের রূপরেখা, 3 জোটের রূপরেখা, 3 জোটের রূপরেখা, কিন্তু সেটা কিন্তু একটাও কোনো দুই সরকার পালন করেনি। বিএনপি ছিল তখন থেকে 10 বছর, 5 বছর করে, আর এরা ছিল 20 বছর ক্ষমতা ছিল। সো কিছু ওরা করেনি। এবং পরিবর্তন, যেটা সংস্কার বলে বা পরিবর্তন বলে, এটা সমাজের মানুষ ফিল করছে। এটা আমি আপনি হয়তো ফিল করি না, কিন্তু মানুষ ফিল করছে। আর থানা, পুলিশ, এটা একটা আছে, সার্বক্ষণিক ওদের পিছিয়ে লেগে আছে। আপনার যে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, চেয়ারম্যান থেকে আরম্ভ করে, এই আর একটা দলবাজি, যেটা আপনার এখন, আগের দিনে মানুষ যে সমাজসেবা করতো তাকে ইউনিয়ন কাউন্সিলে ভোট দিত, এটাকে তো আবার পলিটিক্যাল পার্টি অ্যাফিলিয়েশন করে ফেলেছে সেটাকে। সুতরাং ঘরে ঘরে, গ্রামে গ্রামে যে অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। মানুষটা এটা পরিবর্তন হোক, তার কাজটা যেন সে থানায় গেলে তারা হ্যারাসমেন্ট ফিল না করে, কোর্টে গেলে তাদের বিনা ঘুষের কাজটা হয়। তার চাওয়া মানুষের অত্যন্ত সিম্পল, সে একটা সুন্দর জীবনযাপন করতে চায়, তাকে হ্যারাস করবে না, কেউ মিথ্যা কেসে দিবে না। কিন্তু এই যে পরিবর্তন, মানুষ বারবার চাইছে, কিন্তু উপর লেভেলে আরও পরিবর্তন চাইছি আমরা, ডেমোক্রেসি চাইছি, কথা বলার অধিকার চাইছি, হিউম্যান রাইটস চাইছি, ঠিক আছে। কিন্তু এই দুটো পার্টি মানুষকে নিরাশ করেছে, হতাশ করেছে আমি বলবো। যার সময় এখনও মানুষ, এটা মানুষ এখনও বিশ্বাস করে যে ইট ইজ দ্য বিএনপি উইল রিপ্লেস আওয়ামী লীগ ইন এভরিথিং। ওরা যা করেছে এরা তার চেয়ে কোনো কম করবে না, কারণ অতি 10 বছরে তারা এমন কোনো কিছু কাজ দেখাতে পারেনি যে দেশের মানুষের উপকারে আসবে, পরিবর্তন হবে। তো এখন এই যে আপনার কয়েক হাজার লোক মারা গেল, আত্মাহুতি দিল, কয়েক হাজার হাসপাতালে অবস্থায় আছে, কোনো কোনো পরিবার তো নিঃস্ব হয়ে গেছে। কিন্তু তার বদলে কি আমরা শুধু আবার সে ভোটের রাজনীতি, একদিনের গণতন্ত্র, একটা ইলেকশন হয়ে গেলো, ওই পার্টি আসলো, কিন্তু ভোট তো দরকার আছে। সেই পরিবর্তনগুলো অত্যন্ত মোটা দাগে করা উচিত
ছিল বলে আমি মনে করি। সেখানে কিন্তু এই সরকার এটাকে ব্যাপকভাবে ধরেছে, ব্যাপকভাবে ধরে এই সরকারের পক্ষে কোনো জিনিস পৌঁছাতে পারবে না। তাকে মানে তার এটা হবে বেসিক যেটা, যেমন ধরুন সংবিধানের যে কয়েকটি জিনিস আছে, আপনার যে প্রাইম মিনিস্টার হলো ইলেক্টেড ডিক্টেটর, সব ক্ষমতা তার হাতে। সুতরাং এখানে যে একটা তার ক্ষমতা কমানোর কোনো উপায় আছে। আপনি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স করার কথা বলা হয়, প্রত্যেক সময় বলা হয়েছে, সব পার্টি বলে, কিন্তু কাজের সময় না। চিফ জাস্টিস অত্যন্ত বিচক্ষণ বা বিজ্ঞ ব্যক্তি, উনি দুটো অকেশনে কথা বলেছেন কি হওয়া উচিত, রূপরেখা উনি দিয়েছেন। সুতরাং যদি আপনার জুডিশিয়ারি স্বাধীন করে দেন, ইন্ডিপেন্ডেন্ট বাজেট এবং সেক্রেটারি করে দেন, তাহলে কিন্তু মানবাধিকার বলেন, গুড গভর্নেন্স বলেন, রুল অফ ল বলেন, এগুলো আওতা এসে যাবে, স্বাধীন জুডিশিয়ারি আওতা এগুলো সব এসে যাবে। তখন আপনাকে অ্যাকাউন্টেবল হতে হবে, আপনাকে যা ইচ্ছে তা করতে পারবেন না আপনি, কিন্তু সেটাই কোনো গভর্নমেন্ট করবে না। এখনও আমি মনে করি এই একটা অত্যন্ত গুরুত্বভাবে এটা কনসিডার করা উচিত। এবং এটা দুই পার্টির কিন্তু, তিন পার্টিরে এটা কিন্তু তাদের ম্যানিফেস্টোতে আছে। তারা বিভিন্ন সময় বলেন যে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স হবে। সুতরাং এটা আমি বলবো 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত। 2 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত প্রাইম মিনিস্টারের ক্ষমতা। এটা কিন্তু এই ডিক্টেটরশিপ তো মানুষ চায় না বলে, এবং ডিক্টেটরশিপ ছিল বলেই তো আমরা আজকে এই পর্যায়ে এসে গেছি। যে কনস্টিটিউশনাল ডিক্টেটরশিপ এটা কেন হয়েছে বলে, 1972 সালে সংবিধান হয়, তখন বঙ্গবন্ধু ছিলেন প্রধানমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। সুতরাং তখন আর এই প্রাইম মিনিস্টারের হাতে সব ক্ষমতা নিয়ে দেওয়া হয়েছে, প্রেসিডেন্টের সাথে আর ক্ষমতা যায়নি। উনি যদি প্রেসিডেন্ট হতেন তাহলে ক্ষমতা প্রেসিডেন্টের হাতে থাকতো, সব ক্ষমতা। উনি প্রাইম মিনিস্টার ছিলেন, সব ক্ষমতা তখন প্রাইম মিনিস্টার হাতে দেওয়া হয়েছে। ওই যে আরম্ভ হয়েছে আমাদের প্রধানমন্ত্রী ইলেক্টেড ডিক্টেটরশিপ, এটা কিন্তু বলবৎ আছে, কেউ পরিবর্তন করেনি, সবাই ক্ষমতা এনজয় করে। এরশাদের ক্ষমতা যা ছিল, দুই পরবর্তী প্রধানমন্ত্রীরা সে ক্ষমতা নিরঙ্কুশভাবে তারা এটা ব্যবহার করেছে মানুষের উপর দিয়ে। সুতরাং ওইখানে এটাকে প্লাগ ইন করতে হবে আমি মনে করি। আমি মনে করি এই দুটো যদি আপনি করা যায় বাংলাদেশে, তাহলে কিন্তু অন্যগুলো উইল ফলো, এবং সময় লাগবে। সুতরাং আজকে আমরা দেখছি যে এটা হচ্ছে না, কারণ কোনো 2-3 পার্টি যারা এখন, তারা কেউ চাইছে না সংস্কার হোক, পরিবর্তন হোক, বেসিক পরিবর্তনগুলো হোক। কারণ তাহলে তো পলিটিক্স করে লাভ নাই। বাংলাদেশে পলিটিক্সটা হলো যে আপনি রাজনীতি করলে আপনার শিল্পপতির চেয়ে আপনি ভালো অবস্থায় থাকেন। এটা শিল্পপতি অনেক পরিশ্রম করে শিল্প প্রতিষ্ঠান করে, আর এক রাজনীতিবিদ তার চেয়ে বেশি ধনী, উইদাউট ইনভেস্টিং, নট সিঙ্গেল ফানি। তো এটাতে আপনি রোধ না করলে আপনার তো সেই একই অবস্থা। আজকে যারা মারা গেল, তার এরপরে 5 বছর পর দেখা যায় আরো, কিন্তু আপনি সংস্কার করে দিবেন, সংস্কার যদি তারা না মানে সেটা প্রশ্ন। বেসিক কিছু সংস্কার তো আপনার পার্লামেন্টে এন্ডোর্স, মানে পার্লামেন্টে পাস হতে হবে। এটা ঠিকই বলছেন আপনি, কিন্তু আপনাকে তো এখন এগ্রি করতে হবে, নির্ভর করতে হবে রাজনীতিবিদদের উপর। আপনার গত 30 বছরে ডেমোক্রেসি, সোকল ডেমোক্রেসি, তারা কোনো সংস্কার তারা করেনি। তারা পরিবর্তন করেছে সংবিধান শুধু নিজেদের স্বার্থে, যেটা তার দরকার সেটাকে সে সংশোধন করেছে, ইয়েস এবং হ্যাঁ না ভোটের মাধ্যমে পার্লামেন্টে। তো রাজনীতিবিদরা যে সংস্কার করবে গত 30 বছর তারা দেখাতে পারেনি। সেই জন্য এখন যদি তারা এগ্রি করে এই সুযোগে, হ্যাঁ আমরা এটা করবো, তাহলে নেক্সট গভর্নমেন্ট সেটা ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট না হলে কী হবে, ছাত্ররা আবার রাস্তায় নামতে হবে, আবার রক্তক্ষয় হবে, কত কত নেতা বিদেশে পালিয়ে যাবে। জি, মিস্টার ফারুক ফয়সাল, আপনি সুতরাং আমি মনে করি যে এটাকে বেসিক ইস্যুকে শুরু করা, সবাই মিলে করা উচিত। আপনি শুনছিলেন, এবং আমি জাস্ট এখানে একটা এই সরকার যে কতটা করবে সেই প্রশ্নটা আপনার কাছ থেকে রাখতে চাই। জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে, যেটা নিয়ে আপনি দীর্ঘদিন আর্টিকেল 19-এ থাকবার সময় কাজ করেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এবং আপনি জানেন সাইবার সিকিউরিটি একটা বাতিলেরই দাবি ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলেরই দাবি ছিল, হয়নি। এবং এই সরকার এসে সেটাকে সংশোধন করবার কথা বলে একটা খসড়া ড্রাফট তৈরি করেছে, এবং তাতেও মৌলিক কোনো পরিবর্তন নেই। তো তারাই যে ভালো কিছু করছেন বা করবেন, বা ভালো যেগুলো বলছেন সেটা যে সৎ উদ্দেশ্যে করবেন, সেই নিশ্চয়তাই বা কোথায়? হ্যাঁ, কিন্তু গণতন্ত্র যদি স্থির করতে হয়, স্থিত করতে হয়, তাহলে তার জন্য একটা স্থায়িত্ব দরকার, তার জন্য একটা পরিবর্তন দরকার। ঠিক আছে, এখন আমরা নিজের ইচ্ছা মতো আমরা পরিবর্তনের কথা বলছি, সংবিধান চেঞ্জ করতে হবে,
সংবিধান চেঞ্জ করতে হবে, ধর্মনিরপেক্ষতা থাকবে না, ইত্যাদি ইত্যাদি মেলা কথা আসছে। এইসব কথা কি বলার অধিকার যারা ক্ষমতায় আজকে আছেন তাদের কি এই ক্ষমতাটা আছে? থাকে না। এটা তাদের কেউ নির্বাচনও করেনি, তাদেরকে এই দায়িত্বও দেয় নাই। তো সেইটা বুঝতে হবে। এই জিনিসটা আমরা বুঝছি না। যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট চলছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট চলছে, অন্যান্য জায়গায় যে গণতন্ত্রের যে জায়গাটা সেটাও হচ্ছে না। জিনিসপত্রের দাম যেরকম বাড়ছে, জনগণ বিরক্ত হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, জনগণের পেছনে পুলিশ দৌড়াচ্ছে, অমুক দৌড়াচ্ছে, তমুক দৌড়াচ্ছে, সব মিলিয়ে পরিস্থিতি ভালো আছে বলে অন্তত আমি মনে করি না, এবং আমার সাথে বহু লোক মনে করে। স্টেট মেশিনারি যেগুলো আগে যেভাবে বিহেভ করতো, কিছুদিন বিরতি দিয়ে তারা সেভাবেই বিহেভ করা শুরু করেছে, আমিও তাই মনে করি। হ্যাঁ, আপনার সাথে আমি একমত। অ্যাম্বাসেডর, হ্যাঁ, আমি একটা বলবো যে আমি কিছু ফ্যান্টাসি দেখছি এখানে, যে আপনার এই সংস্কারের নামে যেমন বলা হচ্ছে যে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট অ্যাসেম্বলি হবে। আমাকে বলুন, 30 বছরে এই পার্লামেন্টের থেকে সাধারণ মানুষ কি পেয়েছে? সিঙ্গেল কক্ষ যেটা কি পেয়েছে, এবং এটা তো কত খরচ প্রতি বছর এই পার্লামেন্টের, এবং 350 জন মেম্বারকে লালন পালন করা থেকে আরম্ভ করে ডিউটি ফ্রি, মার্সিডিজ আনতেছে, কেউ রোলস রয়েস আনছে ডিউটি ফ্রি, এবং সব কিছু তার জন্য ফ্রি, সব কিছু। এই পার্লামেন্ট থেকে 30 বছরে মানুষ কি পেয়েছে, সাবস্টেন্টিভ কি পেয়েছে, সেটা হিসাব নিকাশ হয়নি। এবং এই যে আপনার এই পার্লামেন্টের মেনটেন্যান্স খরচ মাসে কত, বছরে কত, এই হিসাব তো হয়নি। তাহলে যেখানে আমার এই হিসাব নাই, এবং আমার বাজেটের একটা লায়ন অংশ চলে যাচ্ছে এসবের জন্য, সিংহভাগ যাচ্ছে এসবের জন্য, সেখানে আমি অলরেডি 350টা আমাদের অলঙ্কার অলরেডি আমার আছে, জাস্ট অলঙ্কার, কোনো নো ভ্যালু টু দ্য সোসাইটি। যেহেতু বদ্ধ মহিলাকে আমরা দেখতে কমিশন প্রস্তাব করছে 100 জন এবং ডিরেক্ট ইলেকশন। হ্যাঁ, তারপরে এখন যে আপনার যে আপার হাউস যেটা বলা হচ্ছে, সেখানে দিয়ে কী করবে? যেখানে পার্লামেন্টে লোয়ার হাউস যাদের মেজরিটি হবে, সেখানে 300 মেজরিটি নিয়ে নেবে, কী হবে এগুলো? আপনার কতটুকু কন্ট্রিবিউট তারা করতে পারবে? এবং কেন? যেখানে আমার ছোট্ট একটা স্টেট, আবার ছোট্ট একটা, এটা ইন্ডিয়ার একটা প্রদেশের সমান। হ্যাঁ, আমার এটা ফেডারেল গভর্নমেন্ট না। নেপালে ফেডারেল গভর্নমেন্ট, 10টা প্রদেশ আছে। ইন্ডিয়াতে আপনার 30টা প্রদেশ আছে, ফেডারেল গভর্নমেন্ট, সেখানে আপার হাউস দরকার। আমার এখানে ইউনিটারি গভর্নমেন্টের ছোট্ট একটা প্রদেশ নিয়ে, আগের দিনের স্টেট নিয়ে আমি আছি, সেখানে আমার আপার হাউস কেন? এই আপার হাউসের খরচটা কোথার থেকে আসবে? মানুষের কী কাজে লাগবে বলেন? মানুষের কোনো কাজেও লাগবে না এগুলো। আপনি দেখেন ওভার বার্ডেন হয়ে যাবে এইসবগুলো করতে গিয়ে। এবং এটা কেন করা হচ্ছে? সেটা হচ্ছে বিএনপির আছে 100 নাগরিক, আওয়ামী লীগের আছে সহস্র নাগরিক। এনারা হলো বুদ্ধির ঢেকি, এই জন্য যে তারা সরকার যেটা করে ওইটাকে তারা সাপোর্ট করে গণমাধ্যমে, বক্তৃতা, লেখালেখির মাধ্যমে। ওনাদের এই কাজ। প্রত্যেকের ইউনিভার্সিটি দেওয়া হয়, বিভিন্ন পোস্ট দেওয়া হয়, তার তো সীমা আছে। সুতরাং এখন ওনাদেরকে রিহেবিলিটেট করার জন্য আপার হাউস করা হবে এখানে। তো এটা তো এই দেশের মানুষ চায় নাই। আপনি কি আপনার এই যে জুলাই আগস্টের আন্দোলনে মানুষ কোনদিন বলছে যে আমার আপার হাউস দরকার আছে? আমার কে বলেছে? আপনি সার্ভে করেন সারা দেশে, সার্ভে করেন, এটা প্রয়োজনীয়তা কি আপার হাউস? যেখানে লোয়ার হাউস ডেলিভার করতে পারছে না কিছু, সেখানে আমি আপার হাউস করে আবার কেন আমি মানুষের উপর বার্ডেন বসাবো? বাজেটের অর্ধেক অংশ তো আমার চলে যাবে লোয়ার আপার হাউসের মেনটেন করতে করতে। এই দেশে কি কাজে, মানুষের কি কাজে লাগবে এখানে? এবং জনগণের মতামতটা তো নিতে হবে। মানুষ তো জানে ওদের দরকার আছে, মানুষ দরকার থাকলে দরকার আছে, কিন্তু দরকার নাই তো বলে মনে হয়। তো সেটা তো বলতে হবে, পরিষ্কার বলতে হবে। এখানে এটা যে ফ্যান্টাস্টিক, আপনি করবেন বেসিক রিফর্মস, সেখানে আপনি দেশের নাম বদলাবেন, এই করবে, সেগুলো তো ফ্যান্টাস্টিক আমার কাছে মনে হয়। বেসিক যে জিনিসটা ফেয়ার ইলেকশন করতে গেলে যারা দরকার, সরকার চর্চা করতে গেলে যে 54 বছরের অভিজ্ঞতা বলে কোথা আমরা ফেলিওর হচ্ছি। কেন আমরা এত পিছনে? আমার পাশে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আমার পাশে ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সব উপরে, আমি নিচে কেন যাচ্ছি দিন দিন? এইটাই তো আমার খুঁজে বের করতে হবে। সংস্কার বলে, পরিবর্তন বলে, ওই সব জায়গায় করতে হবে, যে জন্য আমি সামনে যেতে পারছি না।
এটা শুধু প্রফেসর ইউনূসের কাজ না, এটা রাজনীতির কারণে রাজনীতির পার্টির কাজ, এটা ওদের কাজ। যে আমি চিকিৎসার জন্য আমি সিঙ্গাপুর যাই, কেন আমার লোক 15 লক্ষ লোক ভারতে যায় চিকিৎসার জন্য, আমি কেন আপনার হাসপাতাল করতে পারি না? কুতুবুল্লাহ জেনারেল হসপিটাল দেখেন আপনি, কত সুন্দর হাসপাতাল আর্মি করেছে, সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে, তো আমি কেন পারি না? আপনি কেন এই ধরনের আপনার আরও 100টা হাসপাতাল দেশে করতে পারেন না? সারা মানে ডিস্ট্রিক্টগুলোতে কেন করেন না? তাহলে ভারতে কেউ যাবে না কেন? আমি যাচ্ছি ভারতে বিকজ আমার লোককে আমি নেগলেক্ট করছি। আমি প্রেসিডেন্ট, আমি প্রাইম মিনিস্টার, আমি বিদেশের চিকিৎসা নিই গভর্নমেন্টের খরচে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি ডলার খরচ হয় এইসব চিকিৎসার জন্য। একজন যখন যায় তখন তার সাথে 30-40 জন যায়, এবং সব দামি হোটেলে থাকে, সব দামি হাসপাতালে চিকিৎসা নেয়। একজন প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টারের যে একটা টিভি যা খরচ হয়, এই খরচে আপনি প্রতি ডিস্ট্রিক্টে একটা করে আপনি সিএমএ হাসপাতাল করতে পারবেন। তো কেন আমি করি না? আজকে ভারতে যাওয়ার যে মানুষ কেন যায়, বাধ্য হয়ে মানুষ যাচ্ছে ভারতে, যে আমি চিকিৎসা দেশে পাচ্ছি না। এগুলোর দিকে না গিয়ে যদি আমরা ফ্যান্টাসি খুঁজি চারদিকে, তাহলে তো এই দেশ চলবে না। এদের বেশি দিন আপনি এবার নিতে পারবেন না। কতবার মানুষ প্রাণ দেবে, কেন প্রাণ দেবে, কার জন্য প্রাণ দেবে, যদি দেশের সামনের দিকে না যায়। এগুলো ভাবনা চিন্তার ব্যাপার আছে, সবাই রাজনীতিবিদদের তখন চিন্তা আছে। আমি তো দেখি না রাজনীতিবিদদের এই ধরনের চিন্তা ভাবনা। তারা 50 বছর আগে বক্তৃতা দিত, এখন সে বক্তৃতায় তারা দিচ্ছে। এই যে একটা বিরাট একটা সারা বিশ্ব পরিবর্তন হয়ে গেছে। আরেকটা জায়গায় আপনাদের দুজনই, একজন ফর্মার ডিপ্লোমেট হিসেবে, এবং যেহেতু সাংবাদিকতা এবং কূটনৈতিক সাংবাদিকতার কারণে মিস্টার ফারুক ফজল কাছে বাংলাদেশের ফরেন অফিস গত 5 মাসে তার পারফরমেন্স, তার কার্যক্রম, তার গতিবিধি কি দেখছেন? রোহিঙ্গাটা বড় ইস্যু ছিল বাংলাদেশের জন্য, এখনো আছে এবং হয়তো আজীবনের জন্যই থাকবে। কি দেখলেন আপনি? আমি কোনো শুভ লক্ষণ দেখি না, এক। এবং বিশেষ করে এই যে কূটনৈতিক পরিবর্তন যেটা দেখছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং যে পরিবর্তন হলো, সাথে সাথে বদলে দিতে হলো। তো এই যে বদলানোর একটা চেষ্টা, অপচেষ্টা, এটা যে সবসময় বদলাতে হবে তা কেন, সেটাও একটা প্রশ্ন। আর একটা জিনিস হচ্ছে যে আমার যে প্রথম যে পরিবর্তন যেটা দরকার, সেইটা পরিবর্তন করার একটা যুক্তি থাকতে হবে। যুক্তি নিয়ে আপনি পরিবর্তন করেন। ক্ষমতায় যারা আছেন তাদের পরিবর্তন করা লাগলে পরিবর্তন করতে পারে, এবং দেশের একটা খোলনলচে চেঞ্জ করার সময় এসছে। এবং আমি ধানমন্ডি থাকতেছি, আমি দৈনিক বিকেলে ওখানে হেলিকপ্টার খালি যেতেই দেখি হেলিকপ্টার কই যায়, কেন যায়, কার জন্য যায়। শীতের কম্বল আমি দেখতেই আছি। আমি অবাক হই যে পরিবর্তন যেটা দরকার সেটা হচ্ছে সকল বিষয়ে ন্যায্য মূল্যায়ন দরকার এবং পরিষ্কার কথাবার্তা হওয়া দরকার। এবং আমার কথা হচ্ছে যে মানুষ যাতে সত্য কথা বলতে পারে, ন্যায্য কথা বলতে পারে, এবং নিজের যে মতামত সেই মতামত সাধারণ মানুষ দিতে পারেন। এটা হচ্ছে আমার বক্তব্য। মিস্টার অ্যাম্বাসাডার, আপনি কি দেখেন কিনা সেই পরিবর্তন? যদি আপনি সাম্প্রতিককালে একটা উদাহরণ আলোচনার মধ্যে আনি, যে একটা পাঠ্যপুস্তকে একটা গ্রাফিতিকে বাদ দেয়া নিয়ে, এই যে পাহাড় অঞ্চলের যে ছাত্ররা প্রতিবাদ জানালো, তাদেরকে যেভাবে হেনস্থা করা হলো, মারধর করা হলো, আরেকটা শক্তি গিয়ে সেই মনে হলো যেন ছাত্রলীগ আবার ফিরে এসছে, এবং পুলিশ ওই একই ভূমিকায় যে কোনো একটা বিশেষ গোষ্ঠীকে তাদেরকে রক্ষা করতে হবে। হ্যাঁ, এটা পরিবর্তন কোথায়? আপনি যে পরিবর্তন চাইছেন বা পরিবর্তনের কথা বলছেন, সেটা একজন নাগরিক হিসেবে আমি কেন বিশ্বাস করব? কারণ আপনার কর্মকাণ্ডে তো মনে হচ্ছে না যে আপনি সেটা চাইছেন। এই প্রশ্ন যদি কোনো নাগরিক তোলে। হ্যাঁ, নিশ্চয়ই, এটা আমিও প্রশ্ন করি যে কথাই আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাই না? তাহলে আপনার এই পাহাড়ি যে আমাদের যে ভাই বোনেরা আছেন, তারা তো এই অংশগ্রহণ করেছে, পুরো অংশগ্রহণ করেছে। তারা এই দেশের নাগরিক, আমি যেরকম নাগরিক, এবং তারা অনেক সংগ্রাম করে টিকে আছে, নাগরিক তারা। কিন্তু সেখানে যেটা তাদের যে গ্রাফিক্স তারা করেছে, তাদের নিজের কালচারের সাথে মিলিয়ে এটা করেছে বাংলাদেশের জন্য, সেটা আপনি বাদ দেবে কেন 1 নম্বর। আর প্রতিবাদ করতে গেলে আপনি এইভাবে কেন হ্যান্ডেল করবেন, তার মানেটা কি?
তার মানে যে আমরা 5 মাস কিন্তু ভুলে গেছি, কিন্তু আমরা যে রাস্তাঘাটে মানুষ প্রাণ দিল সবই ভুলে গেছি, কিন্তু আগের পর্যায়ে আমরা এখনও আছি, মানসিকভাবে আমরা ওই পর্যায়ে এখনও আছি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। শুধু এইটা তো যেসবভাবে তা হ্যান্ডেল করা হয়েছে আজকে আপনার, এটা তো কোনো অবস্থাতেই এখন হওয়ার কথা না। তবে আরও একটা জিনিস দেখেন যে পরিবর্তন, মানুষের মানসিক পরিবর্তনের অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন মানুষের মানসিক পরিবর্তন। এটা কিন্তু কোনোভাবেই এটা আমাদের হচ্ছে না। নাহলে এটা কী করি, এটা কাজ কী করি হতে পারে এখানে বলেন? এটা সে তো কোনো অবস্থাতেই আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম আর একটি বৈষম্য টিকে রাখছি পাহাড়ি লোকদের জন্য, ছাত্রদের জন্য, তাদেরটা আমি এখানে ছাড় দিচ্ছি না কেন, কিসের জন্য? এগুলো আরেকটা জিনিস আমার খুবই খারাপ লাগে আমার কাছে, যেটা আমরা পিছনে তো সব দিয়ে পড়লাম, এটা যে কোনো দাবি দেওয়া কিন্তু রাস্তা বন্ধ করে রাস্তা দিয়ে চলে আসে। আপনি দাবি দেওয়া তো আপনি চ্যানেল করেন, আপনি দেখা করেন, কয়েকজনকে কাছে বুঝিয়ে বলেন বা দরখাস্ত দেন, প্রথমে ঢুকিয়ে আপনার রাস্তাঘাট বন্ধ করে দেওয়া। এটা তো একে তো ভঙ্গুর অর্থনীতি। হাসিনা সরকার তো রেখে গেছে এমন একটা সরকার যে কিছুই নাই। এরপর যদি ডেইলি যদি এরকম হয়, রাউডিনেস, ললেসনেস কমে নাই। সুতরাং আমি ঠিক কীভাবে বলবো, আমি এটাই শুধু একটাই কথা আমি বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব যে কয়েকটা বেসিক সংস্কার সবাইকে নিয়ে যদি করেন, যদি না করতে চায় তাহলে কিন্তু ইলেকশন দিয়ে চলে যাবে ভালো। এটা এই সমাজকে পরিবর্তন শুধু ছাত্রদের না, শুধু প্রফেসর ইউনিভার্সিটির না, সবাই পরিবর্তন দরকার আছে। আর এই না হলে হবে কি, আবার আপনার এমন পর্যায়ে যাবে, তখন আপনার এই দেশের আপনার যে সার্বভৌমত্ব, স্বাধীনতা কিন্তু আপনার প্রেসারে আসবেই। এটা কিন্তু আমি বলতে পারি, আই ক্যান ফোরসি দিস থিং, যে এটা কিন্তু আপনি এইভাবে যদি চলে তাহলে কিন্তু আমাদের সার্বভৌম রক্ষা করাটা অনেক কষ্ট হবে। জি, মিস্টার ফারুক ফয়সাল, ক্লোজিং রিমার্কস। আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি না পারেন, আপনারা যদি না পারেন, তাহলে বলে দেন। আমার কথা হচ্ছে যে কথা, বক্তব্য সব কিছু পরিষ্কার করা উচিত। কেন দেশে আমরা একবারে সুযোগ পেয়েছি জিনিসটা মেরামত করার জন্য, কিন্তু তার মানে এই নয় যে আমরা সকল কিছু পরিবর্তনের জন্য আমাকে জনগণ ক্ষমতা দিয়েছে, তা নয়। আমি যা ইচ্ছা তাই করতে পারি না। তো সেই যে বিষয়টা পরিষ্কার করা উচিত, সেই বিষয়টা পরিষ্কার করা উচিত এবং ন্যায্যভাবে। আপনি যদি বৈষম্য বিরোধী বলেন, তাহলে ন্যায্যতার লক্ষণ আমাদের দেখাতে হবে, এবং এটা জনগণ, এটা দেশের মানুষের, দেশটাদের মানুষের। এটা হচ্ছে আমার বক্তব্য। অ্যাম্বাসেডর শফিউল্লাহ, শেষ মানে ক্লোজিং রিমার্কস। শেষ কথা এখন যেটা আমি বলবো, আমাদের পররাষ্ট্র সংক্রান্ত ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের ফরেন অফিসে আমাদের খুব ভালো ভালো ডিপ্লোম্যাট আছে, ইয়াং ডিপ্লোম্যাট, যার মধ্যে লেভেলে আছে খুবই ভালো ডিপ্লোম্যাট। এবং সেখানে ওদেরকে যে তাদের আমি অটোনমি অফ দ্য ফরেন অফিস, অটোনমি ইন দি সেন্স দ্যাট তারা কিন্তু প্রতিটি ইস্যু, প্রতিটি না ইন্ডিপেন্ডেন্স, এটা হলো অটোনমি, যে আপনার প্রতিটি ইস্যু তারা বিচার করবে প্রফেশনালিজম দিক থেকে এবং দেশের স্বার্থের দিকে সামনে রেখে তারা বিচার করবে। এরপরে সেই ইস্যুটা যাবে পরবর্তী পলিটিক্যাল স্টেজে যাবে, ফরেন সেক্রেটারি পর্যন্ত প্রফেশনাল কাজ হবে, এবং দে উইল গিভ অপশন, কী করা উচিত, কী করা উচিত না, কী করলে দেশের ভালো হবে, কী ভালো খারাপ হবে। এটা কিন্তু, এই অপশানটা কিন্তু পররাষ্ট্রকে দিতেই হবে। এই অপশানটা আমাদের ফরেন সেক্রেটারি লেভেল পর্যন্ত এই প্রফেশনালিজমটা অ্যালাউ করতে হবে, এবং তাদের মতামত দেওয়ার অধিকার তাদের থাকবে। এরপরে রাজনীতিবিদরা যদি অ্যাকসেপ্ট করেন না, সেটা ওদের ব্যাপার। পররাষ্ট্র মন্ত্রী যিনি হবেন তিনি একটু লেখাপড়া জানা লোক যেন হন, একটা বিজ্ঞ লোক হন। এই দেশে বিজ্ঞ লোকের কোনো অভাব নেই। সুতরাং শুধু বিদেশ ভ্রমণ করার জন্য পররাষ্ট্রমন্ত্রী না, এবং তার লেখাপড়া জানা দরকার, এবং বিশ্ব রাজনীতি তার বোঝা উচিত। ওই জন্য পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা আমাদের রাজনীতিবিদদের এটা কিন্তু উচিত হবে বলে মনে করি। এই আরেকটা হলো যে আমি দেখছি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় যে একাডেমিটা হয়েছে, একাডেমিটা তো সুন্দর একাডেমি হয়ে গেছে, সেমিনার হয়, আমরা যাই,
এখন থেকে এটা পলিটিক্যাল একটা হয়ে গেছে। এটা যে কোনো কনফারেন্স, পলিটিক্যাল মিটিং টিটিং সব এখানে হয়, সারাক্ষণ এখানে শুধু হিসেবে হচ্ছে এখন। সুতরাং এটা তাহলে কি একাডেমিক অ্যাটমসফিয়ার যেটা আমরা বলি সেটা নষ্ট হয়ে গেল। এটা একাডেমি মানিটাকে ভারতীয় একাডেমিতে যে ট্রেনিং হবে, সেমিনার হবে, বিজ্ঞ লোকেরা বক্তৃতা দিবেন, দেশ সম্বন্ধে বলবেন, বিদেশ সম্বন্ধে বলবেন, আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা হবে, সেমিনার হবে, এসবই তো হবে। সেখানে যদি আমরা ডেইলি শুধু পলিটিক্যাল পার্টির মিটিং হয়, পলিটিক্যাল প্রেস কনফারেন্স হচ্ছে, তারপরে তাহলে অ্যাটমসফিয়ারটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে আমি মনে করব। এবং এটা আমার মনে হয় আমার কর্তৃপক্ষ নজর দেওয়া উচিত। আপনাদের পলিটিক্যাল মিটিং, পলিটিক্যাল কনফারেন্স, প্রেস কনফারেন্স আপনারা অন্যত্র সরিয়ে নেন, একাডেমিটাকে আপনার এই চর্চার ভিতরে আপনারা রাখবেন না। দর্শক, অনুষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি। পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। আমি স্যার মোহাম্মদ শফিউল্লাহ এবং মিস্টার ফারুক ফয়সাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। আজকে সব কিছু তিনি বদলে দিবেন অনেকেই মনে করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে সিস্টেম, যে ইনস্টিটিউশনগুলো সেখানে কাজ করে, তাতে চাইলেই প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান, দেশের সবচেয়ে ক্ষমতাবান হওয়া সত্ত্বেও সেটা সম্ভব নয়। ঠিক এরকম একটা ব্যবস্থাই আসলে বাংলাদেশের জন্য তৈরি করা দরকার। সেই জায়গাটা অনুপস্থিত এবং সে কারণেই ওই যে সংস্কারের কথাগুলো আসছে। কিন্তু যারা সংস্কার করবেন বলছেন, তাদের আচরণ আর তাদের কথাবার্তা সেগুলো কিন্তু আসলে অনেক সময় মেলে না। এমনকি কথার মধ্য দিয়েও তারা যেগুলো বলবার চেষ্টা করছেন অনেক সময় অন্যান্য ক্ষেত্রে, সেগুলোর সঙ্গে এই সংস্কারের বাক্যমালা বা সংস্কারের এই আইডিয়াটা আসলে যায় না। এবং আমার দুই অতিথি বলেছেন যে পারলে নিশ্চয়ই করেন, না পারলে ছেড়ে দেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো করবার জন্য এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, এবং সেটা সম্ভব তখনই শুধুমাত্র যখন জনগণের প্রতিনিধিরা ক্ষমতায় থাকবেন। নিঃসন্দেহে জনপ্রতিনিধি অতীতে যারা ছিলেন তাদের নিয়ে নানা রকমের হতাশা মানুষের মধ্যে আছে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থা হিসেবে গণতন্ত্রে এর কোনো বিকল্প নেই। কাজে নির্বাচনের মধ্য দিয়েই আসলে বাংলাদেশকে নতুনভাবে যাত্রা শুরু করতে হবে। এবং এই নতুনভাবে যাত্রা, নতুন দেশ, নতুন স্বাধীনতা, এই শব্দমালার মধ্য দিয়ে যেন আমরা আমাদের পেছনটাকে অস্বীকার করি। আমাদের পেছনে অনেক অন্ধকার আছে, কিন্তু অনেক আলোও কিন্তু আমাদের আছে। না হলে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে দাঁড়াতে পারতাম না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।